সুধারানীর সাহায্যে কর্ণ চ্যাটার্জিকে অ্যারেস্ট করলো তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষী পরশুরামকে লাট্টু পেকুকে মারার হুমকি দিলে ঠিক তখনই দীপালি এসে আয়ুষীর হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর বলতে থাকে, বাবা তুমি চিন্তা করো না, আমি আমি তোমার ছেলে মেয়েদের রক্ষা করব, আমি ওদের রক্ষা করব, তুমি একদম একদম চিন্তা করবে না। ওদের ভালো দিয়া ওদের পাশে সবসময় থাকবে, ওরা ওদের ভালো দিয়ার কাছে নিরাপদ থাকবে। তোমার ছেলে মেয়ের সব দায়িত্ব আমার, তুমি তুমি একদম চিন্তা করবে না। এই বলে লাট্টু পিকুর কাছে ফোন দেয় দীপালি। তখন লাট্টু পিকু বলতে থাকে, পা তুমি চিন্তা করো না, ভালো দিয়ে আমাদের অনেক যত্ন নিচ্ছে, কিন্তু কিন্তু তোমরা কবে আসবে? আমাদের এখানে থাকতে ভালো লাগছে না, কারণ কারণ এখানে সবাই রাক্ষস, এরা সবাই আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে জানো। আমাদের জন্য ভালো দিয়ার সঙ্গেও খারাপ ব্যবহার করে। ওরা আমাদের সামনে মাটন চিপে চিপে খায়, আমাদের দেয় না, আমাদের বলে আমরা আমরা অনেক পোর, ওরা রিচ, তার কারণে আমাদের এসব খেতে নেই। এসব বলে জানো আমরা আমরা কতটা কষ্ট পাই। তখন এ কথা শুনে লাট্টু বলতে থাকে, পা বলো আমাদের তুমি ফিরে এসে অনেক বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে মাটন খাওয়াবে। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ বাবা, আমি তোমাদের ফিরে গিয়ে তোমাদের অনেক বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে অনেক মাটন খাওয়াবো। তোমরা তোমরা চিন্তা করো না, তোমরা একদম ভেঙে পড়বে না। তোমাদের পা অবশ্যই তোমাদের সঙ্গেই আছে, তোমাদের পা কোথাও যাবে না, তোমাদের পা অবশ্যই অবশ্যই তোমাদের পাশেই থাকবে। তখন এ কথা শুনে তখন তখন লাট্টু বলতে থাকে, ঠিক আছে পা, আমরা একদম ভয় পাবো না। এরপরে এরপরে দেখা যায় শিবপ্রসাদ দীপালিকে ফোন দিতে বললে দীপালি বলতে থাকে, হ্যাঁ বাবা বলো। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি কিছু টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, সেই টাকাগুলো উঠিয়ে প্লিজ আমার বাচ্চাদের খাবারগুলো একটু ঠিকঠাক ভাবে দেবেন, কারণ কারণ আপনাদের বাড়ির ওই বড় লোকদের ওসব টাকা আমার ছেলে মেয়েদের হজম হচ্ছে না। এই বলে ফোনটা কেটে দেয় শিবপ্রসাদ। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, আপনি যে এভাবে ওই সাপের বাচ্চাগুলোকে পালছেন, এটা কিন্তু ঠিক করছেন না। তখনই দেখা যায় বিজিতকে আয়ুষী বলতে থাকে, এসব কথা বাদ দাও, কিন্তু কিন্তু আগে বলো তুমি এসব চুল কাটিং কেন করেছো? তুমি এভাবে চুল কেন পেতে আশ্রিয়েছো বলো? তখনই বিজিত রেগে যায় আর বলতে থাকে, আপনার মেয়েকে বোঝান, আপনার মেয়ে যেভাবে ক্রমশ আমাকে প্রশ্ন করে যাচ্ছে, ও আমাকে সন্দেহ করছে। এভাবে এভাবে সন্দেহ করলে কি করে ও আমার সঙ্গে সংসার করবে বলুন? আপনি তো আমার ব্যাপারে সবকিছুই জানেন, তবে আপনার মেয়ে কেন বুঝতে পারছে না? আপনার মেয়ে কেন বারবার এভাবে প্রশ্ন করছে? আমি কি এটা জানতে পারি? তখনই প্রাচী বলতে থাকে, কেন? ও তো ঠিকই বলেছে, ও প্রশ্ন করেছে বলে তোমার জেলাসি হচ্ছে, কিন্তু কেন? জেলাসি হওয়ার তো কোনো কারণ নেই। তখনই প্রার্থনা বলতে থাকে, প্লিজ প্রাচী, তুই এসবের মাঝখানে কথা বলিস না, তুই কেন ওদের মাঝে ঢুকতে যাচ্ছিস? তখনই প্রাচী বলতে থাকে, ঢুকতে তো হবে, ও যেভাবে যেভাবে রং পাল্টাচ্ছে তাতে তো ঢুকতে হবেই, তাই না? তখনই দেখা যায় ত্রিপর্ণা এসে বলতে থাকে, আমার কিন্তু এসব আর ভালো লাগছে না। কি হচ্ছে এসব? সবাই মিলে এভাবে ছেলেটাকে কেন জেরা করছো? বিজিত, তুমি আমার সঙ্গে এসো, তুমি তুমি খাবার খাবে। এই বলে বিজিতকে নিয়ে চলে যায় ত্রিপর্ণা। এরপরে দেখা যায় দীপালি বলতে থাকে, তোমরা একদম ভয় পাবে না। এদিকে দেখা যায় সুধারানীকে জেরা করতে থাকে তটিনী। সুধারানীকে বলতে থাকে, আপনি আমাদের কাছে সবটা কর্পোরেট করুন, তাহলেই আপনি বাঁচতে পারবেন, তা না হলে আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আপনাকে কর্ণ চ্যাটার্জি মারতে চেয়েছে, আর আমিও কিন্তু মারতে দুবারও ভাববো না। তখনই সুধারানী সবটা বলতে থাকে তটিনীকে। সুধারানী তটিনীকে বলতে থাকে, আমাকে আমাকে সবকিছু করতে বলেছিল কর্ণ চ্যাটার্জি। আসলে আসলে আমার স্বামী কোনো রোজগার করে না, আমার এই রোজগারেই আমার সংসার চলে, আমার বাচ্চারা খাবার খায়, পড়াশোনা করে। তাই আমি পারিনি ও কর্ণ চ্যাটার্জির কথা ফেলতে। উনি আমাকে হুমকি দিয়েছিল, আমাকে হয় মেরে ফেলবে, তা না হলে আমার চাকরিটা কেড়ে নেবে। আমি কি করতাম বলুন? এই চাকরিটা চলে গেলে আমাদের আমাদের না খেয়ে মরতে হতো। তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি। এই চাকরিটা বাঁচানোর জন্যই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তখন তটিনী বলতে থাকে, আপনি সবটা আমাদের বললে আমি অবশ্যই আপনাকে বাঁচাবো, অবশ্যই অবশ্যই আপনাকে বাঁচিয়ে নেব, আপনার চাকরিটাও আপনার বাঁচিয়ে যাবে। তখন এ কথা শুনে সুধারানী বলতে থাকে, হ্যাঁ আমি সবটাই বলবো। এরপরে তটিনী বলতে থাকে, আমার মেয়ের ব্যাগ থেকে সেই টিফিন বক্সটা কে সরিয়েছিল, আর ওখানে ওখানে কোন টিফিন বক্স রাখা হয়েছিল, সবটা বলুন। তখনই সুধারানী বলতে থাকে, আসলে ওখানে দুটো টিফিন বক্স ছিল, একটিতে খাবার দেওয়া ছিল আর একটাতেই ওসব নেশার দ্রব্য ছিল। আমাকে বলা হয়েছিল খাবার যেটাতে আছে সেটা যেন সরিয়ে নেওয়া হয়, আর ওই নেশার দ্রব্য ওয়ালা
ওই বাটিটাই যেন ওর ব্যাগে রাখা হয়। তখন এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় তটিনী। এদিকে এদিকে দেখা যায় লাট্টু লাট্টু জুতোর ফিতে বাঁধতে না পারলে তখন পিকু বলতে থাকে, এত বড় হয়েছিস ভাই, কিছুই শিখিসনি, বারবার বলেছিলাম কিছু একটা শেখ, এভাবে এভাবে না শিখলে হবে বল। এরপরে লাট্টু বলতে থাকে, এই দি ভাই, দেখ না শার্টটা কেমন কুচকিয়ে গেছে, একটু আয়রন করে দিবি। তখনই তখনই পিকু লাট্টুর গা থেকে শার্টটা খুলে নেয় আর আয়রন করার জন্য রেডি হয়ে যায়। তখনই লাট্টু বলতে থাকে, সত্যি দি ভাই, তোর মতো বড় বোন যেন সবার থাকে, তোর মতো বড় বোন থাকলে আর কি লাগে বলতো। তখনই দেখা যায় ফোন এলে তখন লাট্টু ফোনটা রিসিভ করে। এরপরে ওপাশ থেকে বলতে থাকে, লাট্টু মাম্মি বলছি। এরপরে তটিনীর কণ্ঠ শুনে খুশি হয়ে যায় লাট্টু ও পিকু। তখন লাট্টু বলতে থাকে, হ্যাঁ মাম্মি বলো। এরপরে তটিনী বলতে থাকে, ওখানে পিকু আছে বাবা, পিকু থাকলে পিকুর কাছে দাও তো। এরপরে পিকুকে ফোন দিলে তখন তটিনী বলতে থাকে, আচ্ছা পিকু, মনে করে দেখো তো যেদিন আমার সঙ্গে এই ঘটনা ঘটেছিল সেদিনকে কোনো কথা তুমি মনে করতে পারো কিনা। তখন এ কথা শুনে দেখা যায় পিকু বলতে থাকে, কোন কথা মা, আমি তো বুঝতে পারছি না। তখনই তটিনী বলতে থাকে, মনে করার চেষ্টা করো, যেদিন এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেদিন কি কোনোভাবে তোমার ব্যাগে দুটো দুটো টিফিন ক্যারিয়ার ছিল। এ কথা শুনে অবাক হয়ে যায় পিকু। পিকু বলতে থাকে, কই না তো, আমার তো মনে হয় একটাই ছিল। তখনই তটিনী বলতে থাকে, ভেবে দেখো মা, ভেবে দেখো, দেখো তোমার ব্যাগে দুটো টিফিন ক্যারিয়ার দেখেছিলে কিনা তুমি। তখনই পিকু বলতে থাকে, মাম্মি আসলে তো ব্যাগে তিনটা চেন, আমি তো বুঝতে পারিনি, কেন কি হয়েছে। তখনই তটিনী বলতে থাকে, মনে করার চেষ্টা করো তো, যেদিন যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন কি তোমার ঘরে কেউ গিয়েছিল। তখনই পিকু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, এসেছিল তো বাবিন আঙ্কেল আর রাক্ষস দাদু। এ কথা শুনে অবাক হয়ে যায় তটিনী বলতে থাকে, কি বলছো এসব, তোমার বাবিন আঙ্কেল আর রাক্ষস দাদু গিয়েছিল তো। তখনই দেখা যায় পিকু বলতে থাকে, হ্যাঁ মাম্মি, আমি দেখেছি ওরা এসেছিল, যতক্ষণ আমি স্কুলে না যাচ্ছিলাম ততক্ষণই এখানেই ছিল। আমি যখন সবকিছু গুছিয়ে স্কুলে বেরিয়ে গেলাম ঠিক তখনই ওরাও আমার সঙ্গে বেরিয়ে গেল। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, এটাই জানার জন্য তোমার কাছে ফোন করেছিলাম, আর দরকার হলে আমি তোমাকে ফোন করব, একদম একদম চিন্তা করবে না, একদম ভয় পাবে না তুমি। তখনই পিকু বলতে থাকে, মাম্মি তুমি কখন ফিরে আসবে, আমার আর এসব ভালো লাগছে না, এভাবে এভাবে লুকিয়ে লুকিয়ে থেকে কি হবে। তখনই তটিনী বলতে থাকে, মা, আর আর তো মাত্র 3টে দিন, তাই না, 7 দিনে 4 দিন তো কেটেই গেছে, আর 3টে দিন একটু সহ্য করো, তারপরে 3 দিন পরে আমি সবার সামনে আসবো আর তোমাদের নিয়ে বাড়ি ফিরবো। তখন এই বলেই ফোনটা কেটে দেয় তটিনী। তখন পিকু ও লাট্টু দুজনের মধ্যেই মজা করতে থাকে। এদিকে এদিকে দেখা যায় তটিনী বলতে থাকে, কেমন যেন ব্যাপারটা 2 2 4 হয়ে যাচ্ছে। আর সুধারানী, আপনি সত্যি করে বলুন তো, এই সবকিছুর পেছনে যে এসেছিল তাকে আপনি চেনেন না। তখন এই সুধারানী বলতে থাকে, না, তবে ওটা আপনাদের বাড়ির লোকই ছিল এটা আমি নিশ্চিত, কিন্তু আমি ওর নামটা ঠিক জানি না। তখনই তটিনী বলতে থাকে, ঠিক আছে, আমি আমি সবটাই খুঁজে বের করব। আপনি যদি আমাদের সাহায্য করেন, আপনি যদি আমাদের সবকিছুতে হেল্প করেন, তবে তবে সবকিছু ঠিকঠাক করতে পারবো আমরা। আর যদি আপনি হেল্প না করেন তবে কোনোভাবে সবকিছু ঠিকঠাক করা সম্ভব হবে না। এদিকে দেখা যায় পরশুরাম বলরামকে ফোন করে আর বলতে থাকে, আমার একটা মেয়ের প্রয়োজন, আর যে কিনা আমার বোন সাজবে, আমার বোন শিবানী সেজে বিজিতকে টোপ দেওয়া হবে। তখন এ কথা শুনে বলরাম বলতে থাকে, এসব কি বলছিস তুই, এভাবে এভাবে করাটা কি ঠিক হবে, এখনো তো ফরেন্সিক রিপোর্টই আসেনি। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আমার বিশ্বাস শিবানী আর বেঁচে নেই, যদি ও বেঁচে থাকতো অবশ্যই অবশ্যই ও আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতো, ও ওর দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে চাইতো, কারণ কারণ ও তো দেখতে পাচ্ছে যে আমি আমি ওর কেস নিয়ে এতটা লড়াই করছি, ও অবশ্যই যে করেই হোক আমার সঙ্গে যোগাযোগ করতো। আমার বিশ্বাস ও আর বেঁচে নেই, যদিও নন্দার কথা, নন্দার স্টেটমেন্টে বোঝা যাচ্ছে ও আর বেঁচে নেই, তাই আমাকে আমাকে সবটা উদ্ঘাটন করতে হবে। আমার বোন যদি সত্যি মৃত হয়ে থাকে, ওর খুনিকে আমার শাস্তি দিতেই হবে। এই বলেই ফোনটা কেটে দেয় শিবপ্রসাদ। ঠিক তখনই নন্দা বলতে থাকে, চাইলে আমিও হতে পারি, আমিও শিবানী হতে পারি, আমিও আপনাকে শিবানী সাজার হেল্প করতে পারি। এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, কি বলছেন আপনি, ভেবে বলছেন তো। তখনই নন্দা বলতে থাকে, হ্যাঁ আমি ভেবেই বলছি, আপনি চাইলে আমি হতেই পারি। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, পরে পরে পাল্টে খেয়ে যাবেন না তো, নতুন করে চাল দেবেন না তো। তখনই দেখা যায় নন্দা বলতে থাকে, না, আমি আর কোনো চাল দেব না, আসলে আসলে আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, এত বছর হলে এই ভারটা বয়ে নিয়ে বেড়াতে পারছি না আর।
অনেক বছর হলো, এবার আমি মুক্তি চাই, আর পারছি না। এদিকে এদিকে তটিনী সবকিছু মিলাতে থাকে। তটিনী বলতে থাকে, আগামী 3 দিনের মধ্যে আমাকে সবটা প্রমাণ করে দিতে হবে যে আমি আমি নির্দোষ। আমি নির্দোষ প্রমাণিত হয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যাব। আমাকে আমাকে আগামী 3 দিনের মধ্যে ফিরতে হবে। এরপরে এরপরে দেখা যায় তটিনী আবার পিকুকে ফোন করে আর বলতে থাকে, শোনো পিকু, তুমি কিন্তু একটা একটা কাজ করবে। তখন তখন এ কথা শুনে পিকু বলতে থাকে, কি কাজ মাম্মি? তখনই তটিনী বলতে থাকে, তোমাকে তোমার রাক্ষস দাদু আর বাবিন আঙ্কেলের ঘরে যেতে হবে একবার। সেখানে গিয়ে খুঁজতে হবে সেখানে কোনো টিফিন ক্যারিয়ার কেনার বিল আছে কিনা। এ কথা শুনে পিকু বলতে থাকে, মাম্মি আমি এটা পারবো না, এটা খুব কঠিন, এটা আমি অনেক ভয় পাবো। তখনই এই কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, তুমি যদি না পারো তবে আমাকেই কিছু করতে হবে, আমাকেই যেতে হবে। এ কথা শুনে পিকু ভয় পেয়ে যায়। পিকু বলতে থাকে, না মাম্মি, তোমাকে আসতে হবে না, তোমাকে আসতে হবে না। তুমি এলে ওরা তোমাকে ধরে ফেলবে, অনেক পানিশ করবে, তোমাকে মারবে। আমি সেটা সহ্য করতে পারবো না। আমি পারবো, আমি তো বেফ গার্ল, তাই না? আমাকে পারতেই হবে। তখন এই কথা শুনে তটিনী অনেক খুশি হয়ে যায়। তটিনী বলতে থাকে, একদম ঠিক বলেছো মা, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। তখন লাট্টু বলতে থাকে, মাম্মি তুমি একদম চিন্তা করবে না, আমরা আমরা পরশুরামের ছেলে মেয়ে, আমাদের পারতেই হবে। ঠিক তখনই দেখা যায় দীপালি এসে বলতে থাকে, তোমরা কার সঙ্গে কথা বলছো? তখনই লাট্টু ফোনটা কেটে দিয়ে বলতে থাকে, ওই তো আমাদের স্কুলের ফ্রেন্ড, ওর সঙ্গে একটু কথা বলছিলাম। এদিকে এদিকে দেখা যায় বিজনের বন্ধু ডাব কাটছে। ঠিক তখনই বিজন ফোন করে। এরপরে বলতে থাকে, গ্রামে যে পরশুরাম আছে ওকে শেষ করে দে, ওকে ওকে শেষ করে দেওয়াটা জরুরি। তার জন্য তোর যত টাকা দরকার আমি আমি পাঠিয়ে দেব, তুই একদম চিন্তা করবি না, শুধু শুধু ওকে শেষ করে দে। তখন এ কথা শুনে ছেলেটি বলতে থাকে, এসব কি বলছিস? ওকে শেষ করে দেব মানে? কেন, কি হয়েছে? তখনই বিজন বলতে থাকে, সত্যি ও শিবানীর দাদা, ও হচ্ছে পরশুরাম, ও একজন দুর্দান্ত অফিসার, ও আন্ডারওয়ার্ল্ডের ত্রাস। ওকে ওকে আন্ডারওয়ার্ল্ডে দেখে ডনেরা কাঁপে, তাই ওকে শেষ করে দিতে হবে। ওর জন্য আমি কিচ্ছু করতে পারছি না, ওর জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক বিপদে পড়েছি আমি, তাই ওকে ওকে শেষ করে দেওয়াটাই জরুরি। তাছাড়া তাছাড়া কোনোভাবেই আমার আমার বিজনেস আমি কন্টিনিউ করতে পারছি না, শুধুমাত্র ওই একটা লোকের জন্য। ওকে ওকে শেষ করে দে, ওখানেই শেষ করে দে। তখনই দেখা যায় বিজনের বন্ধু বলতে থাকে, ঠিক আছে তুই চিন্তা করিস না, এ বলেই ফোনটা কেটে দেয়। তখন দেখা যায় আয়ুষী এসে বলতে থাকে, কি ব্যাপার, তুমি তুমি সত্যি করে একটা কথা বলো তো, তুমি কে? তোমার তোমার আসল পরিচয় কি? তোমাকে দেখে যত দেখছি আমি ততই অবাক হচ্ছি। তোমাকে দেখে আমার কেমন যেন মনে হচ্ছে, কেমন সন্দেহ লাগছে। তুমি তুমি সত্যিই তো এই প্রশ্নের তো উত্তর দিলে না যে তুমি এরকম করে চুল কেন পেতে আঁচড়িয়েছিলে। তুমি তো এ করে আঁচড়াও না, তুমি বললে যে সেলুনে গিয়েছিল, ওখানে ওখানে যাবার কি দরকার আছে? এই যে চুল আঁচড়ানো তো ঘরেই আঁচড়ানো যায়। তুমি তুমি সত্যই বলনি, সত্যি করে বলো বিজন, তুমি কিছু একটা লুকোচ্ছ। কেউ বলছে তুমি বিজিত, কেউ বলছে তুমি বিজন। তখনই দেখা যায় বিজিত রেগে যায় আর আয়ুষীকে বলতে থাকে, একদম আমার সঙ্গে চেঁচামেচি করবে না, একদম চিৎকার চেঁচামেচি করবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। তোমার যদি ভালো না লাগে তুমি বলে দাও, আমি চলে যাব, কিন্তু কিন্তু আমার সঙ্গে এভাবে জবাবদিহি করলে কিন্তু আয়ুষী ভালো হবে না। তখনই আয়ুষী বলতে থাকে, সত্যি বিজিত, তোমাকে যত দেখছি ততই আমি অবাক হচ্ছি। তোমাকে দেখে আমার কেমন মিস্টেরিয়াস লাগছে, মনে হচ্ছে তুমি আমার কাছে সত্যি কিছু লুকোচ্ছ। পরশুরাম যে কথাগুলো বলছে সেগুলোই সত্য। ঠিক তখনই নন্দিনী এসে বলতে থাকে, প্লিজ আয়ুষী, এভাবে এভাবে ওকে জেরা করিস না। তুই এভাবে জেরা করলে নিজেদের মধ্যে সম্পর্ক ভেঙে যাবে। ও তোকে অনেক ভালোবাসে। আমি আমি তোকে বলছি আয়ুষী, এভাবে এভাবে ওর সঙ্গে ব্যবহার করিস না। শোন, ছেলেদের সবসময় কিছু জিজ্ঞাসা করতে নেই, সবসময় কানে ঘ্যান ঘ্যান করলে ছেলেদের মন এমনিতেই রাগান্বিত হয়ে যায়, এমনিতেই বিষাক্ত হয়ে যায়। তাই তুই এভাবে নিজেদের সম্পর্কটা নষ্ট করিস না বোন, এখনো সময় আছে। চুপচাপ সবটা মেনে নে। বিজিত সবটা ঠিক করে দেবে। ও কিছুতেই কিছুতেই কারোর সামনে মাথা নত করবে না। তখন এ কথা শুনে আয়ুষী বলতে থাকে, কিন্তু কিন্তু ও কেন এভাবে এভাবে পাল্টে যাচ্ছে বড়দি? তুই বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি ও কেমন কেমন পাল্টে যাচ্ছে। ওর সঙ্গে আমার আর মিলছে না, ও আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে। ও শিবানী নামের মেয়ের সঙ্গে কেন বিয়ে করছে? ও শিবানীর সঙ্গে কি সম্পর্ক? পরশুরাম তো বললো যে ওর বোনের সঙ্গে নাকি ওর বিয়ে হয়েছে। সত্যি যদি না হয়ে থাকে তবে কেন এসব কথা বলবে, কেন এসব চলবে বল? তখনই নন্দিনী বলতে থাকে, আসলে তটিনী জেলে, তার কারণেই পরশুরাম আমাদের সবার উপর রিভেঞ্জ নিতে চাইছে। তাই তোর জীবনটা নরক করে দিতে বিজিতের জন্য
এত বড় একটা ব্লেম দিচ্ছে। তখন তখন দেখা যায় এই কথা শুনে আয়ুষী অবাক হয়ে যায়। এরপরে নন্দিনী কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে, আমার কিন্তু এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। এভাবে এভাবে পরশুরাম প্রতিনিয়ত ঝামেলা পাকিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত ঝামেলা করছে। এরকম করে ঝামেলা করলে কি করে চলবে বলুন তো? তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এদিকে এদিকে দেখা যায় বিজিতের কথা মতো বিজিতের বন্ধু পরশুরামকে মারতে এলে তাকে ধরে মারতে থাকে পরশুরাম বলতে থাকে, এত বড় সাহস, তুই আমাকে মারতে এসেছিস? এ বলে বিজিতকে ফোন করে আর বলতে থাকে, তুমি যাকে মারতে পাঠিয়েছিলে সে এখন আমার হাতে বন্দি, পারলে তাকে বাঁচিয়ে নিও। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বিজিতকে বলতে থাকে, শোনো বিজিত, এখনো সময় আছে, তুমি যদি বাঁচতে চাও সবটা আমাদের কাছে খুলে বলো, তা না হলে বিপদ হয়ে যাবে, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না।